আচ্ছা, এখন তাহলে আমরা পড়ব হচ্ছে হাইড্রোকার্বন বুঝলাম এবং হাইড্রোকার্বন থেকে হচ্ছে জৈব যৌগ বোঝার চেষ্টা করলাম। এখন হচ্ছে হাইড্রোকার্বনের হচ্ছে শ্রেণীবিভাগ। হাইড্রোকার্বনের হচ্ছে শ্রেণীবিভাগ। হাইড্রোকার্বন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে এরোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন এবং হচ্ছে এরোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে চর্বিজাত, এগুলো হচ্ছে চর্বিজাত, চর্বিজাত। তাইলে চর্বিজাত মানে কি? চর্বি জাতীয় পদার্থ থেকে উৎপন্ন হয়, তাই না? তাইলে এগুলো হচ্ছে চর্বি জাতীয় পদার্থ থেকে, চর্বি জাতীয় পদার্থ থেকে উদ্ভূত, তাই না? উদ্ভূত। আচ্ছা, এখন আসি হচ্ছে এরোমেটিক কি। এরোমেটিক কি? তাহলে এরোমেটিক যৌগগুলো হচ্ছে সাধারণত হচ্ছে সুগন্ধজাত। এগুলো হচ্ছে সুগন্ধজাত, এগুলো হচ্ছে সুগন্ধজাত, সুগন্ধজাত। আচ্ছা, তারপরে যদি আসি, এগুলা কি হয়? এগুলো হচ্ছে একান্তর দ্বিবন্ধন বিশিষ্ট চাকরিক হয়। একান্তর দ্বিবন্ধন বিশিষ্ট চাকরিক, একান্তর দ্বিবন্ধন বিশিষ্ট, আচ্ছা, চাকরিক, চাকরিক যৌগ। তাইলে এরোমেটিক যে যৌগগুলো আছে এগুলো কি হয়? একান্ত দ্বিবন্ধন বিশিষ্ট হচ্ছে চাকরিক যৌগ। এটা দ্বারা কি বোঝাইছি? সাপোজ আমি নিলাম হচ্ছে একটা যৌগ, তাইলে এটাকে বলা হয় হচ্ছে বেনজিন, এটাকে বলা হয় হচ্ছে বেনজিন। বা এটা যদি হচ্ছে আমি এইভাবে না নেই, এটাকে যদি হচ্ছে আমি এইভাবে না নেই, তাইলে এটা হচ্ছে রাউন্ড আকারে না দিলে হচ্ছে এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। তাহলে আমরা কি দেখলাম? এখানে একটা বন্ধন আছে ডাবল বন্ড, আবার এখানে ডাবল বন্ড নাই, আবার এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড নাই, আবার এখানে ডাবল বন্ড। তাইলে হচ্ছে একটা পরপর, একটার পরপর, তাইলে একান্তর, একান্তর কি? দ্বিবন্ধন, একান্তর দ্বিবন্ধন। তাইলে এই যে যৌগটা কি? একটা এরোমেটিক যৌগ। এই যৌগটা কি? একটা এরোমেটিক যৌগ। এর নাম হচ্ছে বেনজিন, এটার নাম হচ্ছে বেনজিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজিন। আচ্ছা, আবার এলিফিটিক যে হাইড্রোকার্বনগুলো আছে, এলোফিটিক হাইড্রোকার্বনগুলো হচ্ছে আবার দুই ধরনের। একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তাইলে শিকল গঠন তো আমরা দেখছি যে কার্বন পরমাণু সমূহ কি পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন আকৃতির শিকল গঠন করে। তাইলে মুক্ত দ্বারা তো বুঝতেছি যে এটা কি থাকবে? এটা হচ্ছে মুক্ত অবস্থায় থাকবে, তাই না? তাইলে যে সকল হাইড্রোকার্বনে, তাইলে এগুলো কি থাকবে? কার্বন শিকলে, কার্বন শিকলের, শিকলের কার্বন প্রান্তীয়, প্রান্তীয় কার্বন পরমাণু, কার্বন পরমাণু কি থাকবে? মুক্ত থাকবে, মুক্ত, মুক্ত থাকবে। তাহলে কার্বন শিকলে প্রান্তীয় কার্বন হচ্ছে মুক্ত থাকবে বলতে আমি কি বুঝাইতেছি? ধরলাম আমি একটা উদাহরণ নিলাম, CH3 CH2 CH2 CH3, এই যে একটা কার্বন শিকলের যৌগ। তাহলে এখানে কার্বন আছে একটা, দুইটা, তিনটা, চারটা। এখন এই যে প্রান্তের কার্বন, এখন এই যে প্রান্তের কার্বন, এটা হচ্ছে প্রান্তের কার্বন, এটা হচ্ছে প্রান্তের কার্বন। ওরা কি হচ্ছে কোনো অন্য আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে? না, মুক্ত অবস্থায় আছে। ওরা কি পরস্পরের সাথে কি নাই? যুক্ত নাই। তাইলে এগুলাকে বলা হচ্ছে মুক্ত শিকল। তাহলে যদি সংজ্ঞা আসে যে মুক্ত শিকল হাইড্রোকার্বন কি, মুক্ত শিকল হাইড্রোকার্বন কি, তাহলে যে সকল এলিফিটিক হাইড্রোকার্বনের কার্বন শিকলে প্রান্তীয় কার্বন পরমাণু পরস্পর মুক্ত থাকে, পরস্পর যুক্ত থাকে না, তাদেরকে কি বলা হয়? মুক্ত শিকল এলিফিটিক হাইড্রোকার্বন। এখন যদি হচ্ছে আমরা আসি যে বদ্ধ শিকল, বদ্ধ শিকল এলিফিটিক হাইড্রোকার্বন কি? তাইলে বদ্ধ শিকল কার্বন, এখান থেকে কি বোঝা যাইতেছে? কার্বন পরমাণু সমূহ হচ্ছে পরস্পর
প্রান্তীয় কার্বন পরমাণু পরস্পর হচ্ছে যুক্ত থাকবে। তাইলে প্রান্তীয় প্রান্তীয় কার্বন পরমাণু প্রান্তীয় কার্বন পরমাণু পরস্পর যুক্ত থাকবে, পরস্পর যুক্ত থাকবে। তাহলে উদাহরণ যদি আমি নেই, এই যে একটা যোগ নিলাম সি, আবার এখানে নিলাম সি, এখানে নিলাম হচ্ছে সি। তাইলে এখানে কয়টা কার্বনের যোগ? 3টা কার্বনের। এখন ই কার্বন হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত, আবার ই কার্বনের সাথে যুক্ত, আবার এটার সাথে যুক্ত। তাইলে এখানে কি প্রান্তীয় কার্বন, কোনো কার্বন মুক্ত অবস্থায় আছে? না। তাহলে পরস্পরের সাথে হচ্ছে যুক্ত আছে। তাইলে এটা কি? বদ্ধ শিকল। তাইলে যদি আসে যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি, তাহলে যে সকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনের কার্বন শিকলের প্রান্তীয় কার্বন পরমাণু পরস্পর হচ্ছে যুক্ত থাকে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হচ্ছে বদ্ধ শিকল। তাহলে কার্বনের হাত কয়টা? 4টা, মানে হচ্ছে যোজনী 4। তাইলে একটা হাত গেল 2টা, তাইলে এখানে হচ্ছে আরো 2টা। আবার একটা গেল 2টা গেল, তাইলে এখানে একটা, এখানে একটা, একটা গেল 2টা গেল, এখানে একটা, এখানে একটা। এগুলোতে হচ্ছে একযোজী পরমাণু যুক্ত হইতে পারবে। ঠিক আছে? দ্বিযোজী হচ্ছে যুক্ত হইতে পারবে, কিন্তু যদি এক হাতে আলাদা আলাদা যুক্ত হয় তাহলে হচ্ছে একযোজী পরমাণু এসে হচ্ছে যুক্ত হবে। হাইড্রোজেন যুক্ত হইতে পারে, হাইড্রোজেন, যেহেতু হচ্ছে আমরা হাইড্রোকার্বন নিয়ে পড়াশোনা করতেছি, তাই না? এখন হচ্ছে মুক্ত শিকল আবার বদ্ধ শিকল হচ্ছে আবার দুই প্রকার করি। দুইটাই হচ্ছে, একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আবার বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার হচ্ছে সম্পৃক্ত, আবার হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, আবার অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন হচ্ছে আমরা দেখব সম্পৃক্ত এবং হচ্ছে অসম্পৃক্ত দ্বারা কি বোঝায়। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্বারা কি বোঝায়? আমরা তো হচ্ছে আগের স্লাইডগুলোতে দেখে আসছি না, যে কার্বন পরমাণু একক বন্ধন দ্বারা যুক্ত হইতে পারে, দ্বিবন্ধন দ্বারা যুক্ত হইতে পারে এবং ত্রিবন্ধন দ্বারা যুক্ত হইতে পারে। তাইলে যখন কার্বন পরমাণু সমূহ হচ্ছে একক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, তখন এটাকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তখন এটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? একক বন্ধনের মাধ্যমে কার্বন পরমাণু একক বন্ধনে, হ্যাঁ, একক বন্ধন এর মাধ্যমে যুক্ত, একক বন্ধনের মাধ্যমে যুক্ত। তাইলে যে সকল এলিফ্যাটিক কার্বনে, যে সকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনে কার্বন পরমাণু একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাদের কি বলা হয়? সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। সংজ্ঞা আসতে পারে, এজন্য হচ্ছে আমি বলে দিতেছি। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? তাইলে অসম্পৃক্ত কারা? অসম্পৃক্ত কারা? তাহলে অসম্পৃক্ত বুঝতেছি যে কার্বন পরমাণু দ্বিবন্ধন, দ্বি অথবা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তাইলে কোনো হাইড্রোকার্বনে যখন হচ্ছে কার্বন পরমাণু সমূহ হচ্ছে পরস্পর দ্বিবন্ধন অথবা হচ্ছে ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তখন এটাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটাকে কি বলা হয়? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন যদি প্রশ্ন আসে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি, তাহলে আমরা লিখব যে সকল হাইড্রোকার্বনে কার্বন পরমাণু সমূহ হচ্ছে পরস্পর দ্বিবন্ধন অথবা হচ্ছে ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যদি বলে যে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি, তাহলে যে সকল হচ্ছে এলিফ্যাটিক বদ্ধ শিকল হাইড্রোকার্বনে কার্বন পরমাণু হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে যুক্ত থাকে, এটাকে বলা হয় অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো সংজ্ঞাগুলো হচ্ছে এই বেসিক থেকে হচ্ছে আমরা এভাবে লিখে ফেলবো। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা পরের স্লাইডে যাই, যে এরোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে যদি হচ্ছে আমরা বিস্তারিত পড়ি, এরোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে বিস্তারিত পড়ি। আগের স্লাইডে আমরা কি দেখছিলাম? এগুলো হচ্ছে একান্তর দ্বিবন্ধন বিশিষ্ট চাকরিক যৌগ, তাই না? তাহলে এখন আমরা এই জিনিসগুলো হচ্ছে পড়ি। তাহলে এগুলো হচ্ছে 5, 6, 7 সদস্যের, সাধারণত 5, 6, 7 সদস্যের সমতুল্য
চাকরিক যৌগ সমতলীয় হচ্ছে এগুলো কি থাকবে চক্রাকারে থাকবে এগুলো কিভাবে থাকবে চক্রাকারে থাকবে পরস্পরের প্রান্তীয় কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকবে চাকরিক যৌগ আবার এগুলোতে কি থাকে একান্তর দ্বিবন্ধন এগুলোতে থাকে হচ্ছে একান্তর দ্বিবন্ধন একান্তর দ্বিবন্ধন বিদ্যমান একান্তর দ্বিবন্ধন বিদ্যমান তাইলে আমি হচ্ছে একটা যৌগ নিলাম এখানে আচ্ছা বেনজিন বেনজিন আঁকা হচ্ছে আমি এই পাশে দুইটা কার্বন দিব ঠিক সোজাসুজি এখানে একটা কার্বন দিব এখানে একটা কার্বন আবার ঠিক মাঝে একটা কার্বন ঠিক মাঝে একটা কার্বন এখন যদি আমি এগুলো হচ্ছে যুক্ত করে দেই এগুলো যদি হচ্ছে যুক্ত করে দিই তাহলে হচ্ছে কি চক্রাকার চাকরিক যৌগ তাইলে চক্রাকারে আসলো তারপরে বৈশিষ্ট্য কি একান্তর দ্বিবন্ধন একান্তর হচ্ছে দ্বিবন্ধন তাহলে এখানে যদি দ্বিবন্ধন থাকে এখানে থাকবে না আবার এখানে থাকবে আবার এখানে থাকবে না আচ্ছা তাইলে এটা কি এর নাম হচ্ছে বেনজিন এর নাম হচ্ছে বেনজিন এটার নাম হচ্ছে বেনজিন আচ্ছা এটাকে হচ্ছে আবার এইভাবেও লেখা হয় যে কার্বন সরাসরি হচ্ছে এইভাবেও লেখা হয় সরাসরি হচ্ছে লেখা হয় তাহলে ওই যে 6টা কোণ সৃষ্টি হলো মধ্যে হচ্ছে চক্রাকার এই রাউন্ডটা তখন এটাকে কি বলা হয় এটাকেও বলা হয় এটা সেম এটা হচ্ছে বেনজিন এটাকেও বলা হয় বেনজিন আবার এরোমেটিক যৌগের আরেকটা উদাহরণ হচ্ছে ন্যাপথালিন এরোমেটিক যৌগের আরেকটা উদাহরণ হচ্ছে ন্যাপথালিন ন্যাপথালিন কি আমি একটা কার্বন পরমাণু নিলাম আবার কি করব আচ্ছা ন্যাপথালিন আঁকাটা হচ্ছে শিখাইয়া দেই আমি এখানে একটা কার্বন আমি হচ্ছে 3টা কার্বন পরমাণু নিব এই 3টা কার্বন পরমাণু আবার এটা ঠিক নিচে 3টা কার্বন পরমাণু এই দুইটার মাঝে একটা এই দুইটার মাঝে একটা এই দুইটার মাঝে একটা এই দুইটার মাঝে একটা এখন এগুলো হচ্ছে পরস্পরের সাথে হচ্ছে যুক্ত করে দিব এগুলা পরস্পরের সাথে যুক্ত করে দিব এগুলো হচ্ছে পরস্পরের সাথে যুক্ত করে দিব তাইলে হচ্ছে এই যে চক্রাকারে আসলো এগুলো হচ্ছে চক্রাকারে আসলো এখন কি একান্তর দ্বিবন্ধন তাইলে এখানে দ্বিবন্ধন থাকলে এখানে একক বন্ধন এখানে আবার দ্বিবন্ধন এখানে একক বন্ধন এখানে দ্বিবন্ধন তাইলে এখানে দ্বিবন্ধন আছে তাইলে এখানে একক বন্ধন এখানে আবার দ্বিবন্ধন তাই না তাহলে এখানে আবার একক বন্ধন এখানে আবার দ্বিবন্ধন এখানে একক বন্ধন এখানে দ্বিবন্ধন তাহলে এটাকে বলা হচ্ছে ন্যাপথালিন এটাকে বলা হয় ন্যাপথালিন এটাকে বলা হয় হচ্ছে ন্যাপথালিন আচ্ছা তাহলে এটাকে হচ্ছে ওইটার মতো সরাসরি এইভাবে লিখে ফেলা হয় সরাসরি এভাবে লেখা হয় এটার নামও কি এটার নাম হচ্ছে ন্যাপথালিন আচ্ছা তাহলে আশা করি হচ্ছে এরোমেটিক যৌগগুলো হচ্ছে বুঝতে পারলাম তাহলে এরোমেটিক যৌগের হচ্ছে আরো কিছু বৈশিষ্ট্য আছে এগুলো হচ্ছে 4n+2 সংখ্যক হচ্ছে পাই ইলেকট্রন থাকে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন পাই ইলেকট্রন থাকে 4n+2 সংখ্যক কি থাকে পাই ইলেকট্রন থাকে এখন পাই ইলেকট্রন কি বোঝায় আমি যদি হচ্ছে সহজে বোঝায় দেই যে আমরা কি দেখছি কার্বন পরমাণু হচ্ছে একক বন্ধনের মাধ্যমে অথবা দ্বিবন্ধনের মাধ্যমে অথবা হচ্ছে ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাহলে এগুলো হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে তাহলে এই সমযোজী বন্ধনে যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে এখানে হচ্ছে একটাকে বলা হচ্ছে সিগমা বন্ধন একটাকে হচ্ছে সিগমা আর আরেকটা হচ্ছে পাই আর ত্রিবন্ধনে হচ্ছে একটাকে বলা হচ্ছে সিগমা একটাকে বলা হয় সিগমা আর বাকি দুইটাকে বলা হয় আর বাকি দুইটা হচ্ছে পাই বন্ড আর বাকি দুইটাকে বলা হয়েছে পাই বন্ড ঠিক আছে তাহলে হচ্ছে এখানে যদি এটা হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের হচ্ছে পড়া আচ্ছা তাহলে হচ্ছে এখানে আমি সহজে বোঝাই দিলাম যে পাই বন্ড আসলে কোনগুলোকে বলা হয় পাই বন্ড যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা বাদে একটা বন্ড বাদ দিয়ে বাকি যেগুলো থাকে সেগুলোই হচ্ছে পাই পাই বন্ধন তাহলে পাই বন্ধন হচ্ছে যে ইলেকট্রন গঠন করে সেগুলোকে বলা হচ্ছে পাই ইলেকট্রন সেগুলোকে বলা হচ্ছে পাই ইলেকট্রন তাইলে
এরোমেটিক যৌগের ক্ষেত্রে কি দেখছি 4n+2 সংখ্যা হচ্ছে ইলেকট্রন থাকে। তাহলে এখানে n হচ্ছে চক্র সংখ্যা, n হচ্ছে চক্র সংখ্যা, n হচ্ছে চক্র সংখ্যা, n হচ্ছে চক্র সংখ্যা। এখানে n কি, n হচ্ছে চক্র সংখ্যা। তাইলে এখন হচ্ছে আমরা দেখি যে সত্যতা মিলে কিনা। আমরা যদি প্রথমে বেনজিন নিয়ে কাজ করি, বেনজিনে বলয় কয়টা, চক্র কয়টা, একটা। তাহলে বেনজিনের ক্ষেত্রে তাহলে আমরা যদি হচ্ছে বেনজিনে চিন্তা করি, বেনজিনে, তাহলে বেনজিনে 4n+2 দেখি সমর্থন করে কিনা। ঠিক আছে, আচ্ছা, তাহলে বেনজিনে 4n+2 সমর্থন হচ্ছে করে কিনা, এটা হচ্ছে এখন দেখব। তাহলে বেনজিনের চক্র কয়টা, একটা, তাইলে n এর মান কত, 1, তাইলে 4 গুণ 1 আর সূত্রে হচ্ছে 2 সমান সমান কত আসতেছে, 6 সমান সমান কত আসতেছে, 6, তাই না? আচ্ছা, তাইলে এখন দেখি তো বেনজিনে ডাবল বন্ড কয়টা আছে, একটা। বেনজিনে ডাবল বন্ড আছে হচ্ছে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে টোটাল আছে কয়টা, 3টা। তাইলে ডাবল বন্ডের মধ্যে একটা হচ্ছে সিগমা আর বাকিটা হচ্ছে পাই, তাইলে পাই বন্ধন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। না, আমরা সবসময় মনে রাখবো যে একটা বন্ধনে হচ্ছে 2টা ইলেকট্রন অংশগ্রহণ করে, একটা বন্ধনে হচ্ছে 2টা ইলেকট্রন অংশগ্রহণ করে। তাহলে 3টা পাই বন্ধনে কয়টা ইলেকট্রন অংশগ্রহণ করবে, 6টা ইলেকট্রন। তাহলে হচ্ছে যেই ইলেকট্রনগুলো হচ্ছে পাই বন্ধনে অংশগ্রহণ করে সেগুলোকে আবার কি বলা হয়, পাই ইলেকট্রন। তাহলে এখানে যেহেতু হচ্ছে 3টা পাই বন্ধন আছে, তাইলে পাই ইলেকট্রন সংখ্যা কত, 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 6। তাহলে আমার সূত্র মতে আসার কথা কত, 6। তার মানে এরোমেটিক যৌগ এটা হচ্ছে সমর্থন করে, তাহলে বেনজিন একটি এরোমেটিক যৌগ। এখন আসি যদি ন্যাপথালিন, ন্যাপথালিন তাহলে 4। ন্যাপথালিনের ক্ষেত্রে চক্র কয়টা, চক্র হচ্ছে একটা, এই এখানে একটা, চক্র কয়টা, 2টা, একটা চক্র 2টা চক্র, তাই না? তাহলে হচ্ছে n এর মান কত, 2 + 2, তাহলে কত, 4 দুগুণে 8, 8 আর 2 হচ্ছে 10, 8 আর 2 হচ্ছে 10। তাহলে ন্যাপথালিন যদি এরোমেটিক যৌগ হতে হয় তাহলে আমার সূত্র মতে কি থাকতে হবে, এতে পাই ইলেকট্রন থাকতে হবে কতটি, 10টি। এখন দেখি ন্যাপথালিনে 10টি পাই ইলেকট্রন আছে কিনা, 10টি পাই ইলেকট্রন আছে কিনা। এখন দেখি যেখানে পাই বন্ধন আছে কয়টা, তাইলে এখানে ডাবল বন্ড আছে, তার মানে এখানে একটা পাই আছে, তাই না? এখানে ডাবল বন্ড আছে, তাইলে এখানে একটা পাই আছে, তাইলে 2 নাম্বার। এখানে ডাবল বন্ড আছে, তাইলে এখানে একটা পাই আছে 3, এখানে আছে 4, এখানে আছে 5। তাইলে আমি কি পাইতেছি, 5টা কি পাইতেছি, আমি পাইতেছি হচ্ছে 5টা পাই বন্ধনী পাইতেছি। তাইলে একটা বন্ধনীতে হচ্ছে কয়টা ইলেকট্রন থাকে, অংশগ্রহণ করে 2টা, তাইলে 5টা পাই বন্ধনে কয়টা অংশগ্রহণ করছে, 10টা। তার মানে আমি কি দেখতেছি, ন্যাপথালিনে হচ্ছে 10টা পাই ইলেকট্রন বিদ্যমান। তাইলে আমার ওই যে 4n+2 সংখ্যক ওই সূত্র মতে কয়টা থাকা উচিত, 10টা। তাইলে এখানে আছে কয়টা, 10টা। আবার এটা কি একান্ত দ্বিবন্ধন বিদ্যমান, এটাতে হচ্ছে কি সমতুল্য চাক্রিক যৌগ। তাইলে ন্যাপথালিনও কি একটা এরোমেটিক যৌগ, ন্যাপথালিন হচ্ছে একটা এরোমেটিক যৌগ। এখন যদি হচ্ছে কোশ্চেন আসে যে বেনজিনকে বা হচ্ছে ন্যাপথালিনকে এরোমেটিক যৌগ বলা হয় কেন, তাহলে হচ্ছে আমরা এই 3টা স্টেপের মাধ্যমে হচ্ছে ব্যাখ্যা করব, 3টা স্টেপের মাধ্যমে ব্যাখ্যা করব। কারণ ন্যাপথালিন হচ্ছে সমতুল্য চাক্রিক যৌগ, এটার মধ্যে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান এবং 4n+2 সংখ্যক, অর্থাৎ ওই যে সূত্র এভাবে হচ্ছে মান বসায়া 10টি পাই ইলেকট্রন বিদ্যমান। এজন্য ন্যাপথালিনকে বা হচ্ছে বেনজিনকে কি বলা হয়, বেনজিনের ক্ষেত্রে হচ্ছে পাই ইলেকট্রন সংখ্যা 6টি, এজন্য বেনজিন বা হচ্ছে ন্যাপথালিনকে কি বলা হয়, এরোমেটিক যৌগ বলা হয়, এরোমেটিক যৌগ বলা হয়। একটা কথা খেয়াল রাখবো, 4n+2 সংখ্যক ইলেকট্রন এটা হচ্ছে হাকেল নীতি অনুসারে, এটা আসে হচ্ছে হাকেল নীতি অনুসারে। তাইলে আমরা কি বলতে পারি, অর্থাৎ হাকেল নীতি অনুসরণ করে, অর্থাৎ হাকেল নীতি অনুসরণ করে, বুঝতে পারছি? তাহলে এই পর্যন্তই ছিল হচ্ছে এরোমেটিক যৌগ।